আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা রেডি তো ক্লাস করবার জন্য? আজকে আমরা জীবনের প্রবাহমানতা এই চ্যাপ্টারের পার্ট 5 এই অংশে নতুন কিছু জিনিস শিখব। তা আজকেরও বিষয়বস্তু ক্রোমোজোম। ক্রোমোজোমের আজকে শেখবার বিষয় ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, অর্থাৎ ক্রোমোজোম কি কি রাসায়নিক বস্তু দ্বারা গঠিত। দেখে নেওয়া যাক। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান প্রধান 3 প্রকার। ক্রোমোজোম 3 প্রকার প্রধান রাসায়নিক উপাদান দিয়ে গঠিত। কি কি? 1 নম্বর নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ যে জৈব অ্যাসিড কোষের নিউক্লিয়াসে বেশি পরিমাণে থাকে। 2 নম্বর প্রোটিন এবং 3 নম্বর ধাতব আয়ন। তাহলে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান প্রধান 3 প্রকার: নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং ধাতব আয়ন। নিউক্লিক অ্যাসিড যেটা ক্রোমোজোমে থাকে সেটা আবার 2 প্রকারের হয়। 1 নম্বর ডিএনএ এবং 2 নম্বর আরএনএ। তো দেখো, নিউক্লিক অ্যাসিড ক্রোমোজোমে থাকে 2 রকমের: ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ এবং রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। তা ডিএনএ তে ক্রোমোজোমে নিউক্লিক অ্যাসিডের মোট যে পরিমাণ তার 90 থেকে 99% ডিএনএ, 90 থেকে 99% ডিএনএ, আর মাত্র 1 থেকে 10% আরএনএ। তাহলে কি বুঝলে যে ক্রোমোজোমে যে নিউক্লিক অ্যাসিড থাকে সেটা 2 প্রকার: ডিএনএ এবং আরএনএ। এই 2 রকমের নিউক্লিক অ্যাসিড থাকে। তার মধ্যে ডিএনএ হচ্ছে প্রধান নিউক্লিক অ্যাসিড যা ক্রোমোজোমে থাকে। তার পরিমাণ দেখো, মোট নিউক্লিক অ্যাসিডের 90 থেকে 99% পর্যন্ত। আর আরএনএ খুবই অল্প পরিমাণে থাকে ক্রোমোজোমে, তার পরিমাণ মাত্র 1 থেকে 10%। ঠিক আছে? এবার প্রোটিন। ক্রোমোজোমে যে প্রোটিন থাকে সেটাও প্রধান 2 রকমের প্রোটিন। 1 নম্বর ক্ষারীয় প্রোটিন আর 2 নম্বর আম্লিক প্রোটিন। মানে কিছু প্রোটিন রাসায়নিক ধর্মে ক্ষারীয় হয়, কিছু প্রোটিন আম্লিক প্রকৃতির হয়। ক্রোমোজোমে ক্ষারীয় প্রোটিন থাকে হিস্টোন। হিস্টোন নামে ক্ষারীয় প্রোটিন থাকে ক্রোমোজোমে। আর আম্লিক প্রোটিন প্রধানত তাকে আমরা বলি নন হিস্টোন প্রোটিন, অর্থাৎ হিস্টোন ছাড়া অন্যান্য প্রোটিনকে বলা হচ্ছে নন হিস্টোন প্রোটিন, যেগুলো আম্লিক প্রকৃতির। যেমন প্রোটামিন। তাহলে প্রোটামিন একটা নন হিস্টোন আম্লিক প্রকৃতির প্রোটিন যা ক্রোমোজোমে থাকে। আর ক্রোমোজোমে ক্ষারীয় প্রোটিন থাকে হিস্টোন।
নেক্সট দেখো ক্ষারীয় প্রোটিন হিস্টোন যেটা ক্রোমোজোমে থাকে সেটা আবার 5 প্রকারের হয়। ক্রোমোজোমে 5 প্রকারের ক্ষারীয় প্রোটিন থাকে। তার নামগুলো দেখো, হিস্টোন 1 সংক্ষেপে H1, হিস্টোন 2A সংক্ষেপে H2A, হিস্টোন 2B সংক্ষেপে H2B, হিস্টোন 3 সংক্ষেপে H3 এবং হিস্টোন 4 সংক্ষেপে H4। তাহলে H1, H2A, H2B, H3 এবং H4 এই 5 রকমের হিস্টোন প্রোটিন ক্রোমোজোমে ক্ষারীয় প্রোটিন হিসাবে থাকে। দেখো এবার এই হিস্টোন প্রোটিনের ভিতরে কি কি অ্যামাইনো অ্যাসিড থাকে? তোমরা জানো যে প্রোটিনের গঠনগত একক অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই যে 5 রকমের ক্ষারীয় হিস্টোন প্রোটিন, তার ভেতরে প্রধান আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন প্রভৃতি অ্যামাইনো অ্যাসিড অধিক পরিমাণে থাকে। তাহলে ক্ষারীয় প্রোটিন হিস্টোন গুলো যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত তার মধ্যে প্রধান হলো আর্জিনিন, হিস্টিডিন আর লাইসিন। ঠিক আছে, এরপর এসো আম্লিক প্রোটিন। আম্লিক প্রোটিনের মধ্যে দেখিনি কি কি অ্যামাইনো অ্যাসিড থাকে, অর্থাৎ আম্লিক প্রোটিন মানে নন হিস্টোন প্রোটিন গুলো কি কি অ্যামাইনো অ্যাসিড দ্বারা প্রধানত গঠিত হয়। নন হিস্টোন প্রোটিনের মধ্যে ট্রিপ্টোফ্যান, টাইরোসিন ইত্যাদি এই সমস্ত অ্যামাইনো অ্যাসিড অধিক পরিমাণে থাকে। তার মানে আম্লিক প্রোটিন বা নন হিস্টোন প্রোটিন গুলো ট্রিপ্টোফ্যান, টাইরোসিন প্রভৃতি এই সমস্ত অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। আর হিস্টোন প্রোটিন মানে ক্ষারীয় প্রোটিন গুলো আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন ইত্যাদি এই সমস্ত অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। তাহলে দেখলে যে ক্রোমোজোমের মধ্যে 2 রকমের প্রোটিন থাকে, ক্ষারীয় প্রোটিন আর আম্লিক প্রোটিন। ঠিক আছে, এবার ধাতব আয়ন। দেখো ক্রোমোজোমে খুব অল্প পরিমাণ কয়েক প্রকার ধাতুর আয়ন থাকে, যেমন ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন এবং আয়রনের আয়ন। Ca2+ ক্যালসিয়াম আয়ন, Mg2+ ম্যাগনেসিয়াম আয়ন এবং Fe2+ আয়রনের আয়ন। ঠিক আছে, তা এই যে বিভিন্ন রকমের উপাদান আমরা দেখলাম যা দিয়ে একটি ইউক্যারিওটিক ক্রোমোজোম গঠিত হয়, তার মধ্যে আমরা পেলাম ডিএনএ, আরএনএ, 2 প্রকারের নিউক্লিক অ্যাসিড, ক্ষারীয় প্রোটিন, আম্লিক প্রোটিন, 2 ধরনের প্রোটিন এবং অল্প পরিমাণ বিভিন্ন প্রকারের ধাতব আয়ন। তো এই উপাদানগুলোর মধ্যে ক্রোমোজোমের গঠনগত প্রধান উপাদান হলো ডিএনএ এবং হিস্টোন নামক ক্ষারীয় প্রোটিন। তাহলে ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান ডিএনএ এবং ক্ষারীয় প্রোটিন হিস্টোন। এই ডিএনএ আর ক্ষারীয় প্রোটিন হিস্টোন ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান। কেন প্রধান? না, ডিএনএ এবং ক্ষারীয় প্রোটিন হিস্টোন এই দুটো সব থেকে বেশি পরিমাণে থাকে ক্রোমোজোমে। ক্রোমোজোমের 60 থেকে 90% উপাদান ডিএনএ আর ক্ষারীয় প্রোটিন দ্বারা গঠিত। তা একটা ডিএনএ তে ক্রোমোজোমে হিস্টোন আর ডিএনএ এর মধ্যে ডিএনএ এর পরিমাণ 45% আর হিস্টোন প্রোটিনের পরিমাণ 55%। তার মানে ডিএনএ আর হিস্টোন এই দুটো মিলে আমরা 100% ধরি ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, তার মধ্যে ডিএনএ থাকে 45%
আর ক্ষারীয় প্রোটিন হিস্টোন থাকে 55%। দেখো ডিএনএ আম্লিক প্রকৃতির হয় আর হিস্টোন ক্ষারীয় প্রকৃতির হয়, ফলে এই আম্লিক ডিএনএ আর ক্ষারীয় হিস্টোন দুজনের মধ্যে খুব সহজেই বিক্রিয়া ঘটে বন্ধনী তৈরি হয় এবং লম্বা ডিএনএ এই ক্ষারীয় প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম গঠন করে। ঠিক আছে, নেক্সট জিনিস চলো। তাহলে এই যে কথাটা বললাম যে হিস্টোন এবং ডিএনএ, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান। বাকি উপাদানগুলো অত্যন্ত অল্প পরিমাণে থাকে, কিন্তু একটা ক্রোমোজোম গঠনে প্রধান অংশ গ্রহণ করে ডিএনএ আর হিস্টোন। এই ডিএনএ আর হিস্টোনের অণুগুলো কিভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ক্রোমোজোম গঠন করে একটু আমরা দেখি। দেখো এই যে আমরা ছবিটা এখানে দেখছি, এই ছবিটা কিন্তু আমরা আগে ক্রোমোজোমের সূক্ষ্ম গঠন পড়তে গিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে ক্রোম্যাটিন তন্তুর গঠন, যে ক্রোম্যাটিন তন্তু পাকিয়ে পাকিয়ে মেটাফেজ দশায় একটা ক্রোমোজোমে পরিণত হয় এবং সেই ক্রোম্যাটিন তন্তুতে এই তন্তুর বা সুতোর মতো অংশগুলোকে আমরা ক্রোমোনিমা বলি, আর এই পুঁতির দানার মতো অংশগুলোকে আমরা ক্রোমোমিয়ার বলি। তাহলে তন্তুর মতো অংশ হচ্ছে ক্রোমোনিমা আর পুঁতির দানার মতো এগুলো হচ্ছে ক্রোমোমিয়ার। তো এই গঠনে দেখো এই যে ক্রোম্যাটিন তন্তু যার ব্যাস 100 অ্যাংস্ট্রম বা 10 ন্যানোমিটার, এই ব্যাসের তন্তু পাকিয়ে পাকিয়ে কিন্তু ক্রোমোজোম গঠিত হয়। তাতে এই পুঁতির দানার মতো অংশগুলো অর্থাৎ ক্রোমোমিয়ার গুলো 5 রকমের হিস্টোনের অণু দ্বারা গঠিত হয়। তাহলে পুঁতির দানার মতো অংশগুলো হিস্টোন প্রোটিনের অণু দ্বারা গঠিত, আর এই তন্তুর মতো অংশ দেখো যা হিস্টোন প্রোটিনের দানাগুলোকে বেষ্টন করে তার সঙ্গে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ডিএনএ, অর্থাৎ ক্রোমোনিমা আসলে ডিএনএ। দেখতে পাচ্ছ? এবং দেখো এই ক্রোম্যাটিন তন্তু গঠনে এই গঠনটা দেখো বারবার রিপিট হয়েছে, অর্থাৎ এইভাবে একটা ক্রোম্যাটিন জালক হিস্টোন আর ডিএনএ অণু দ্বারা গঠিত হয়। তাহলে এই যে হিস্টোনের অণুগুলো পুঁতির দানার মতো অংশটা গঠন করে ক্রোমোনিমা আর তাকে বেষ্টন করে থাকে ডিএনএ, এটাই ক্রোমোজোমের সব থেকে ছোট গঠনগত অংশ, অর্থাৎ ক্রোমোজোমের গঠনগত একক। একেই বলা হয় ক্রোমোজোমের গঠনগত একক। দেখতেই পাচ্ছ একই জিনিস বারবার রিপিট হয় একটা ক্রোম্যাটিন তন্তু গঠনে। এইগুলোকে বলা হয় নিউক্লিওজোম। তাহলে নিউক্লিওজোম কি কি দিয়ে গঠিত হয় না, হিস্টোন প্রোটিন আর ডিএনএ দিয়ে। এই নিউক্লিওজোম হলো ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠনগত একক এবং নিউক্লিওজোম গুলো দেখো সেই একই ডিএনএ দিয়েই পরপর যুক্ত, এগুলোকে বলা হয় লিঙ্কার ডিএনএ, যোজক ডিএনএ। এবং এইভাবে নিউক্লিওজোম গুলো লিঙ্কার ডিএনএ দিয়ে যুক্ত হয়ে একটা 100 অ্যাংস্ট্রম ব্যাসের ক্রোম্যাটিন জালক গঠন করে এবং এই ক্রোম্যাটিন জালক অতিকুণ্ডলীকৃত হয়ে বারবার পাকিয়ে পাকিয়ে একটা ইউক্যারিওটিক ক্রোমোজোম গঠন করে। তাহলে প্রতিটি নিউক্লিওজোম কি দিয়ে গঠিত না, প্রতিটি নিউক্লিওজোম কিছু পরিমাণ ডিএনএ, দেখতে পাচ্ছ যে একটা নিউক্লিওজোমের মধ্যে দেখো নিউক্লিয়ার মধ্যে কিছুটা ডিএনএ রয়েছে আর রয়েছে 5 রকমের হিস্টোন প্রোটিন। এই নিউক্লিওজোম ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠনগত একক। বোঝা গেছে?
নেক্সট দেখো, তোমরা যে নন হিস্টোন আম্লিক প্রোটিনের নাম একটু আগে জেনেছিলে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান হিসাবে, তার কি ভূমিকা? আমরা হিস্টোন আর ডিএনএ ভূমিকা দেখলাম ক্রোমোজোম গঠনে। এই যে আম্লিক নন হিস্টোন প্রোটিনগুলো ক্রোমোজোমের একটা কাঠামো তৈরি করে। এটা ক্রোমোজোম, তা ক্রোমোজোম যেটা এরম ধরনের গঠন তৈরি করে দেখতে হয় ক্রোমোজোমকে, এই যে গঠনটা এটা একটা কাঠামো তৈরি করতে হয়। যেমন তোমরা দেখেছো কোনো ঠাকুরের প্রতিমা যখন তৈরি হয় ভেতরে বাঁশ দিয়ে খড় দিয়ে একটা কাঠামো তৈরি করা হয়, তার উপরে মাটি লাগিয়ে প্রতিমা তৈরি হয়। ঠিক তেমনি ক্রোমোজোমের এই যে দুটো ক্রোম্যাটিড যুক্ত একটা গঠন, মাঝে একটা খাঁজ বা সেন্ট্রোমিয়ার, এই গঠনটাই ভিতরে নন হিস্টোন আম্লিক প্রোটিন দ্বারা গঠিত। এই ছবিটা দেখে একটু বোঝবার চেষ্টা করো যে ধরো এটা একটা ক্রোম্যাটিড তৈরি হচ্ছে, যার ক্রোম্যাটিড যার ভেতরটা তৈরি হয়েছে নন হিস্টোন আম্লিক প্রোটিন দিয়ে, এটাকে বলা হয় স্ক্যাফোল্ড। তাহলে নন হিস্টোন প্রোটিনের একটা কাজ হলো ক্রোমোজোমের কাঠামো তৈরি করা, যাকে স্ক্যাফোল্ড বলা হয়। আর সেই নন হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত স্ক্যাফোল্ডের গায়ে এই যে ফাঁসের মতো বা লুপের মতো এগুলো কি যুক্ত আছে? ক্রোম্যাটিন জালক। এই দেখো ডিএনএ আর হিস্টোনের দানাগুলো দেখো মিলে, দেখো এগুলো হিস্টোনের বিভিন্ন অণু, সেগুলো দেখো মিলে একটা ক্রোমোমিয়ার দানা তৈরি করেছে। আর দেখো সেই ডিএনএ তার চারপাশে পাকিয়ে নিউক্লিওজোম তৈরি করেছে, একাধিক নিউক্লিওজোম। তাহলে এটা ক্রোম্যাটিন জালক, 100 অ্যাংস্ট্রম ব্যাসের ক্রোম্যাটিন জালক। এই দেখো বলা আছে এগুলো নিউক্লিওসোম। এবার এই 100 অ্যাংস্ট্রম ব্যাসের ক্রোম্যাটিন জালক দেখো পাকিয়ে পাকিয়ে দেখো আরো মোটা ক্রোম্যাটিন তৈরি করেছে। এই ক্রোম্যাটিনটার ব্যাস হচ্ছে 300 অ্যাংস্ট্রম। এই 300 অ্যাংস্ট্রম ব্যাসের যে ক্রোম্যাটিন তন্তু দেখো, সেটাই কিন্তু এইভাবে স্ক্যাফোল্ড তার গায়েতে ফাঁসের মতো যুক্ত হয়ে গেছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এইভাবে দেখো ডিএনএ, ক্ষারীয় প্রোটিন, আম্লিক প্রোটিন, এই সমস্ত রাসায়নিক উপাদানগুলো মিলে কিভাবে একটা ইউক্যারিওটিক ক্রোমোজোম মেটাফেজ দশায় গঠিত হয়। কি বুঝতে পেরেছো? না একবার বলবো। দেখো ডিএনএ এটা বড় করে দেখানো হয়েছে, তবে এখানে সরু তন্তু বোঝাচ্ছে, এবং সেই ডিএনএ আম্লিক প্রকৃতির, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আর এইগুলো বিভিন্ন হিস্টোনের অণু, মানে H1, H2, H2B, H3, H4। ঠিক আছে? দেখো সেগুলো মিলে এক একটা ক্রোমোমিয়ার দানা গঠিত হয়েছে, এবং সেই ক্রোমোমিয়ার দানার চারপাশে দেখো তাকে বেষ্টন করে ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে তার সঙ্গে যুক্ত হয়েছে। এরকম এই এক একটা অংশ মানে নিউক্লিওজোম বলা হয় এগুলোকে। তাহলে নিউক্লিওজোম গঠিত হয়েছে কিছুটা ডিএনএ আর হিস্টোন প্রোটিনের কিছু অণু দ্বারা। একাধিক নিউক্লিওজোম তৈরি হয়েছে, এবং নিউক্লিওজোম গুলো পরপর লিঙ্কার ডিএনএ দ্বারা গঠিত। একই ডিএনএ দুটো নিউক্লিওজোমের মাঝে ডিএনএটাকে বলা হচ্ছে লিঙ্কার ডিএনএ। এইভাবে গঠিত হয় প্রথম 100 অ্যাংস্ট্রম ব্যাসের ক্রোম্যাটিন জালক। তারপর সেই 100 অ্যাংস্ট্রম ব্যাসের ক্রোম্যাটিন জালক দেখো তারা আবার কুণ্ডলীকৃত হয়েছে, সুপার কয়েলিং বলা হয়। সুপার কয়েলিং তৈরি করেছে 300 অ্যাংস্ট্রম ব্যাসের ক্রোম্যাটিন জালক। এবং এই 300 অ্যাংস্ট্রম ব্যাসের ক্রোম্যাটিন জালক দেখো আম্লিক প্রোটিন দ্বারা গঠিত স্ক্যাফোল্ড, মানে ক্রোমোজোমের কাঠামো, ধরো এইরকম ভাবে ভেতরে কাঠামোটা রয়েছে স্ক্যাফোল্ড, আম্লিক প্রোটিন, আর তার সঙ্গে দেখো যুক্ত হয়েছে 300 অ্যাংস্ট্রম ব্যাসের এই যে ক্রোম্যাটিন জালক, এই লুপের মতো অত্যন্ত ঘন পাকিয়ে 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 যুক্ত হয়েছে স্ক্যাফোল্ডের সঙ্গে করে। দেখতে পাচ্ছ, এটাই বোঝা যাচ্ছে এখানে। এইভাবে এক একটা ক্রোম্যাটিড তৈরি করে একটা সম্পূর্ণ ক্রোমোজোম গঠিত হয়। তাহলে বুঝতে পারলে ক্রোমোজোমে তার রাসায়নিক উপাদানগুলোর ভূমিকা। ঠিক আছে? নেক্সট, তো এই যে আমরা ক্রোম্যাটিন জালক সম্পর্কে দেখলাম, তাই এই ক্রোম্যাটিন জালক
নিউক্লিয়াসের মধ্যে থাকে, যা মেটাফেজ দশায় ক্রোমোজোমে পরিণত হয়। তো এই ক্রোম্যাটিন জালক যখন তাকে ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিত করা হয়, রঞ্জিত হয়, তা রঞ্জিতকরণ হওয়ার পর দেখা যায় যে সেই ক্রোম্যাটিন জালকগুলোর সমস্ত অংশ সমানভাবে রঞ্জিত হয় না, কোনো অংশ হালকাভাবে, কোনো অংশ গাঢ়ভাবে রঞ্জিত হয়। এই যে ক্রোম্যাটিন জালক কখনো গাঢ় কখনো হালকাভাবে রঞ্জিত হয়, তার উপর ভিত্তি করে ক্রোম্যাটিন জালকের প্রকারভেদ করা হয়। ঠিক আছে, তাহলে কি বললাম, নিউক্লিয়াসের ক্রোম্যাটিন তন্তু ক্ষারীয় রঞ্জক অর্সিন বা কার্মিন গ্রহণ করে রঞ্জিতকরণের উপর ভিত্তি করে তার প্রকারভেদ করা হয়। ক প্রকারের ক্রোম্যাটিন জালক? দু প্রকারের ক্রোম্যাটিন জালক হয়। একটার নাম ইউক্রোম্যাটিন, আরেকটির নাম হেটেরোক্রোম্যাটিন। তাহলে রঞ্জক গ্রহণের উপর ভিত্তি করে নিউক্লিয়াসের ক্রোম্যাটিন তন্তু বা ক্রোম্যাটিন জালক ক প্রকার? দুই প্রকার। কি কি? ইউক্রোম্যাটিন এবং হেটেরোক্রোম্যাটিন। আমরা একটু জানি কাকে ইউক্রোম্যাটিন বলে এবং কাকে হেটেরোক্রোম্যাটিন বলে। প্রথম আমরা জানব ইউক্রোম্যাটিন সম্পর্কে। ইউক্রোম্যাটিন, তাহলে ফার্স্ট দেখো কাকে বলে ইউক্রোম্যাটিন। কি বলছে? যে ক্রোম্যাটিন অবিভাজিত নিউক্লিয়াসে, যাকে আমরা ইন্টারফেজ দশার নিউক্লিয়াস বলি। আমরা ক্রোমোজোমের গঠন পড়বার সময় প্রথম দিনে শিখেছিলাম যে একটি কোষ দুটো দশায় অবস্থান করে, একটা অবিভাজিত দশা, একটা বিভাজিত দশা। এই অবিভাজিত দশাকে ইন্টারফেজ দশা বলে। সেই ইন্টারফেজ দশায় বা অবিভাজিত দশায় নিউক্লিয়াস, তার গঠন হচ্ছে এইটা। আমরা শিখেছি এটা ইন্টারফেজ নিউক্লিয়াস। সে তাতে যে ক্রোম্যাটিন ইন্টারফেজ নিউক্লিয়াসে দেখো হালকা ভাবে থাকে, বোঝো এই জায়গাগুলো, এই যে এইগুলোকে বোঝানো হচ্ছে হালকা ভাবে। দেখো এখানে তন্তুগুলো সরু সরু এবং হালকা রঙে রঞ্জিত হয়েছে। কিরকম নিউক্লিয়াসে? ইন্টারফেজ নিউক্লিয়াস। এটা ইন্টারফেজ নিউক্লিয়াস। তাহলে যে ক্রোম্যাটিন ইন্টারফেজ নিউক্লিয়াসে দেখো এইরকম, এই জায়গাটা ফলো করো, হালকা রঙে রঞ্জিত হয়। কিন্তু আবার খেয়াল করো, যখন বিভাজিত নিউক্লিয়াস মানে মেটাফেজ দশা, তখন দেখো সেই ক্রোম্যাটিন থেকে তো ক্রোমোজোম তৈরি হয়ে যায়। তখন দেখো এইখানটা তোদের বলেছিলাম এইগুলো গাঢ় রঙে রঞ্জিত হয়। তাহলে এই জায়গাটা যে ক্রোম্যাটিন কোন দশায়? বিভাজিত নিউক্লিয়াস মানে মেটাফেজ দশা। তাহলে এটাই বোঝাচ্ছে, দেখো বিভাজিত নিউক্লিয়াস মানে এখানে বোঝাচ্ছে মেটাফেজ দশায় তখন কি হয়, ক্রোম্যাটিন থেকে ক্রোমোজোম তৈরি হয়ে যায় এবং সেই ক্রোমোজোমের মধ্যে দেখো ক্রোম্যাটিনের যে অংশগুলো গাঢ়ভাবে রঞ্জিত হয় তাকে ইউক্রোম্যাটিন বলে। তাহলে এবার সহজ করে বোঝো যে ক্রোম্যাটিন ইন্টারফেজ নিউক্লিয়াসে বা অবিভাজিত নিউক্লিয়াসে হালকাভাবে রঞ্জিত হয়, আবার সেই দেখো একই ক্রোম্যাটিন যখন মেটাফেজ দশার নিউক্লিয়াসে মানে বিভাজিত নিউক্লিয়াসে ক্রোমোজোমে পরিণত হয়, তখন এইগুলোই এখানে গাঢ় রঙে রঞ্জিত হয়। একই ক্রোম্যাটিন ইন্টারফেজ নিউক্লিয়াসে হালকাভাবে আর বিভাজিত নিউক্লিয়াসে মানে মেটাফেজ দশায় এই জায়গাটা গাঢ়ভাবে রঞ্জিত হয়, গাঢ়ভাবে রঞ্জিত হয়, তাকে বলা হয় ইউক্রোম্যাটিন। খুব ভালো করে মনে রাখবে যে ক্রোম্যাটিন ইন্টারফেজ নিউক্লিয়াসে হালকা রঙে আর বিভাজিত নিউক্লিয়াসে মেটাফেজ দশার ক্রোমোজোমে গাঢ়ভাবে রঞ্জিত হয় তাকেই বলা হয় ইউক্রোম্যাটিন। বুঝা গেছে? এবার দেখি ইউক্রোম্যাটিন সম্পর্কে আরো কিছু জিনিস। তাহলে কেন ইউক্রোম্যাটিন বিভাজিত নিউক্লিয়াসে গাঢ় রঙে রঞ্জিত হয়? কেন? তার কারণ কি দেখছো এখানে না, বিভাজিত নিউক্লিয়াসে ক্রোমোজোম গঠনের সময় দেখো ইউক্রোম্যাটিন অংশ
ঘনভাবে এবং অতি কুণ্ডলীকৃতভাবে থাকে, তাই তো? ফলে এখানে ডিএনএর পরিমাণ বেশি হয়ে যায়, ফলে রংটা ভালোভাবে নেয়, তাই এটা গাঢ় রঙে রঞ্জিত হয়। তাহলে বিভাজিত নিউক্লিয়াসে ইউক্রোম্যাটিন ঘনভাবে থাকে এবং অতি কুণ্ডলীকৃত ভাবে থাকে। ফলে যখন অ্যাসিটো অরসিন বা কার্মিন দিয়ে ক্রোম্যাটিনকে রঞ্জিত করা হয়, তো এই জায়গাগুলো কি হয়? গাঢ় রঙে রঞ্জিত হয়। তাই বিভাজিত নিউক্লিয়াসে ইউক্রোম্যাটিন কে আমরা গাঢ় রঙে রঞ্জিত হতে দেখি। ঠিক আছে, এবার দেখো, যখন নিউক্লিয়াস থাকে ইন্টারফেজ দশায়, তখন ঠিক উল্টো, তখন ইউক্রোম্যাটিন অংশ আলগাভাবে ছড়িয়ে থাকে এবং তার মধ্যে কম কুণ্ডলী থাকে। ফলে তখন কি হয়? এখানে ডিএনএর পরিমাণটা কমে যায়, ফলে হালকা রঙে রঞ্জিত হয়। বোঝা গেল? তাহলে কারণটা কেন ইউক্রোম্যাটিন ইন্টারফেজ নিউক্লিয়াসে হালকাভাবে আর মেটাফেজ দশার নিউক্লিয়াসে গাঢ়ভাবে রঞ্জিত হয়। এই যে ইউক্রোম্যাটিন অংশ, তাতে ডিএনএর পরিমাণ বেশি থাকে। ইউক্রোম্যাটিনে ডিএনএর পরিমাণ বেশি থাকায় ইউক্রোম্যাটিন প্রজননিকভাবে সক্রিয়। এই কথাটা ভালো করে বুঝবে। ইউক্রোম্যাটিনে সক্রিয় জিন বা ডিএনএ এর পরিমাণ বেশি। তার ফলে কি হয়? জিন বা ডিএনএ বেশি থাকায় বংশগত বা প্রজননিক ভাবে ক্রোম্যাটিনের এই ইউক্রোম্যাটিন অংশ বেশি সক্রিয়। সেটা কি করে আমরা বুঝবো? না, দেখা যায় যে কোষের মধ্যে এই ইউক্রোম্যাটিন অংশ থেকে বেশি পরিমাণ আরএনএ সংশ্লেষ হয় এবং সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় এবং সেই প্রোটিন জীবদেহের কোনো বংশগত বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। তাহলে ইউক্রোম্যাটিনে আবার দেখে নাও, ইউক্রোম্যাটিনে ডিএনএ বা সক্রিয় জিনের পরিমাণ বেশি, তাই ইউক্রোম্যাটিন অংশ প্রজননিকভাবে বেশি কাজ করে। অর্থাৎ এই অংশ থেকে, এই অংশের জিন বা ডিএনএ থেকে বেশি পরিমাণ আরএনএ তৈরি হয়, আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় এবং সেই প্রোটিন জীবদের কোনো একটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। আর একটি জিনিস দেখো ইউক্রোম্যাটিন সম্পর্কে, ইউক্রোম্যাটিনে সক্রিয় জিনের পরিমাণ বেশি থাকে বলে, এটা আমরা পরে শিখব, যখন কোষ বিভাজন ঘটে তার একটা প্রক্রিয়ার নাম মিয়োসিস কোষ বিভাজন, সেখানে ইউক্রোম্যাটিন অংশ দিয়েই ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটে। অর্থাৎ একটা ক্রোমোজোমের ক্রোম্যাটিডের কিছু অংশ আরেকটি ক্রোম্যাটিডের কিছু অংশের সঙ্গে আদান প্রদান ঘটে, এটাকে ক্রসিং ওভার বলে। এটা আমরা এখন ভালোভাবে বুঝতে পারলাম না, যখন আমরা মিয়োসিস কোষ বিভাজন পড়ব তখন ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, এই গেল ইউক্রোম্যাটিন। এবার ঠিক এর উল্টোটা হচ্ছে হেটেরোক্রোম্যাটিন। দেখো একদম উল্টো। যে ক্রোম্যাটিন ইন্টারফেজ দশায় গাঢ়ভাবে রঞ্জিত হয়, দেখো এই স্থানগুলো খেয়াল করো, এইগুলো হেটেরোক্রোম্যাটিন বোঝাচ্ছে, এই হেটেরোক্রোম্যাটিন বোঝাচ্ছে, যেগুলো এইখানটা হেটেরোক্রোম্যাটিন, যেগুলো অপেক্ষাকৃত গাঢ়ভাবে রঞ্জিত। কিরকম নিউক্লিয়াসে? অবিভাজিত বা ইন্টারফেজ নিউক্লিয়াসে ক্রোম্যাটিনের যে অংশগুলো গাঢ়ভাবে রঞ্জিত। আর ঠিক উল্টো দেখো, সেই ক্রোম্যাটিন গুলোই বিভাজিত নিউক্লিয়াস বা মেটাফেজ দশায় দেখো এইখানে রয়েছে, এইটা হালকা ভাবে রঞ্জিত। মুখ্য খাঁজ, তো মুখ্য খাঁজ শিখিয়েছি হালকা ভাবে রঞ্জিত হয়। কেন? এখানে হেটেরোক্রোম্যাটিন থাকে। তাহলে একই ক্রোম্যাটিন দেখো, যে ক্রোম্যাটিন ইন্টারফেজ নিউক্লিয়াস বা অবিভাজিত নিউক্লিয়াসে গাঢ়ভাবে এবং বিভাজিত নিউক্লিয়াসের মেটাফেজ দশায় দেখো হালকাভাবে রঞ্জিত হয়, তাকেই বলা হয় হেটেরোক্রোম্যাটিন, একেবারে অপোজিট ইউক্রোম্যাটিনের। তাহলে হেটেরোক্রোম্যাটিনের সমস্ত বৈশিষ্ট্যই অপোজিট ইউক্রোম্যাটিনের থেকে। দেখো ফার্স্ট, হেটেরোক্রোম্যাটিনকে কেন বিভাজিত নিউক্লিয়াসে
হালকা রঙে রঞ্জিত হতে দেখা যায়। তার কারণ বিভাজিত নিউক্লিয়াসে হেটেরোক্রোম্যাটিন আলগাভাবে থাকে এবং অকুণ্ডলীকৃত হয়ে থাকে, ফলে এখানে ডিএনএ এর পরিমাণ কম, রং কম গ্রহণ করে। আবার দেখো, যখন অবিভাজিত নিউক্লিয়াস অর্থাৎ ইন্টারফেজ নিউক্লিয়াস, তখন হেটেরোক্রোম্যাটিন বেশি ঘন হয়ে কুণ্ডলীকৃত হয়ে থাকে, ফলে গাঢ় রঙে রঞ্জিত হয়, গাঢ় রঙে রঞ্জিত হয়। ঠিক অপোজিট। আর হেটেরোক্রোম্যাটিনে সক্রিয় জিনের পরিমাণ কম, ফলে প্রজননিক বৈশিষ্ট্য প্রকাশে হেটেরোক্রোম্যাটিন বিশেষ অংশগ্রহণ করে না। এখানে জিন কম থাকে বলে এই অংশে ডিএনএ থেকে কম আরএনএ উৎপন্ন হয় বা হয় না, বা এই অংশ থেকে ডিএনএ কোনো বৈশিষ্ট্য প্রকাশ ঘটে না। ডিএনএ এর কাজ কি? বংশগত বৈশিষ্ট্যের প্রকাশ ঘটানো, তার নিয়ন্ত্রণ ঘটানো। তাহলে একটা জিনিস বুঝতে পারলে, তোমরা আগের দিন শিখেছো যে একটা ক্রোমোজোমে একটাই ডিএনএ থাকে, তাহলে একটা ডিএনএ, লম্বা ডিএনএ, তার মধ্যে এক একটা অংশ এক একটা বৈশিষ্ট্য প্রকাশের কাজ করে, মানে জিন হিসাবে কাজ করে। তাহলে একটা ডিএনএ এর সমস্ত অংশ কিন্তু জিনের কাজ করে না। ইউক্রোম্যাটিন অংশগুলো জিন হিসাবে কাজ করে, কিন্তু হেটেরোক্রোম্যাটিন অংশ জিন হিসাবে সক্রিয় নয়। ঠিক আছে? তাহলে একটা নতুন জিনিস শিখলে, তোমরা ক্লাস 12 আরো ভালো করে গিয়ে বুঝতে পারবে যে ইউক্যারিওটিক জিনের সমস্ত অংশ সক্রিয় নয়, কিছু অংশ সক্রিয় হয়, কিছু অংশ নিষ্ক্রিয় হয়। সক্রিয় অংশগুলো ইউক্রোম্যাটিন গঠন করে, আর নিষ্ক্রিয় অংশগুলো হেটেরোক্রোম্যাটিন গঠন করে। ঠিক আছে? আর ইউক্রোম্যাটিনে ঠিক বিপরীত দেখো, হেটেরোক্রোম্যাটিনে যেখানে সক্রিয় জিনের পরিমাণ কম থাকায় মিওসিস কোষ বিভাজনের সময় এই অংশে ক্রসিং ওভার ঘটে না, ঘটে না হেটেরোক্রোম্যাটিনে। কেন? সক্রিয় জিনের পরিমাণ কম। তাহলে আমরা ইউক্রোম্যাটিন হেটেরোক্রোম্যাটিন সম্পর্কে যা জানলাম, সেগুলো থেকে আমরা এই দুরকম ক্রোম্যাটিনের মধ্যে কিছু পার্থক্য দেখতে পাই। সেই পার্থক্যগুলো কি কি? ফার্স্ট দেখো, ইউক্রোম্যাটিন ইন্টারফেজ নিউক্লিয়াসে হালকাভাবে, আর মেটাফেজ দশার বা বিভাজিত নিউক্লিয়াসে গাঢ়ভাবে রঞ্জিত হয়। ঠিক উল্টো দেখো হেটেরোক্রোম্যাটিন, যে ইন্টারফেজ নিউক্লিয়াসে হেটেরোক্রোম্যাটিন গাঢ়ভাবে, আর বিভাজিত নিউক্লিয়াসে বা মেটাফেজ নিউক্লিয়াসে হালকাভাবে রঞ্জিত হয়, একেবারে অপোজিট। এবার দেখো, বিভাজিত নিউক্লিয়াসে দুরকম ক্রোম্যাটিন কিভাবে থাকে। বিভাজিত নিউক্লিয়াসে ইউক্রোম্যাটিন ঘন আর অধিক কুণ্ডলীকৃত থাকে, সেটা ক্রোমোজোমের মধ্যে এই অংশ গাঢ়ভাবে রঞ্জিত হয়। কিন্তু দেখো, বিভাজিত নিউক্লিয়াসে হেটেরোক্রোম্যাটিন আলগা এবং কম কুণ্ডলীকৃত থাকে। তার ফলে কি হয়? ক্রোমোজোমের মধ্যে আমরা হেটেরোক্রোম্যাটিনকে দেখি হালকাভাবে রঞ্জিত। ইউক্রোম্যাটিনে সক্রিয় ডিএনএ বা জিনের পরিমাণ বেশি, তাই ইউক্রোম্যাটিন প্রজননিকভাবে বেশি সক্রিয়। হেটেরোক্রোম্যাটিন ঠিক উল্টো, এখানে সক্রিয় জিনের পরিমাণ বা ডিএনএ পরিমাণ কম, তাই হেটেরোক্রোম্যাটিন প্রজননিকভাবে কম সক্রিয়, আর নিষ্ক্রিয়ই বলতে পারো। আর ক্রোম্যাটিনের ইউক্রোম্যাটিন অংশে ক্রসিং ওভার ঘটে, ক্রোম্যাটিনের হেটেরোক্রোম্যাটিন অংশে ক্রসিং ওভার ঘটে না। বোঝা গেল জিনিসগুলো পরিষ্কার? তাহলে এই গেল ক্রোমোজোমের রাসায়নিক গঠন বা রাসায়নিক উপাদান। তোমরা আশা করি আজকের বিষয়টা বুঝতে পেরেছো। বারবার দেখবে ভিডিওটা এবং খাতায় লিখে নেবে, তবেই তোমরা আরো ভালো বুঝতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা আজকে যে ডিএনএ এবং আরএনএ দুরকম নিউক্লিক অ্যাসিড সম্পর্কে দেখলাম ক্রোমোজোমের রাসায়নিক উপাদান হিসাবে, এই ডিএনএ এবং আরএনএর আমরা গঠন এবং কাজ আগামী ক্লাসে আমরা ভালো করে শিখব। আমি তোমাদের পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ততদিন তোমরা বাড়িতে থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।
আজ এই পর্যন্তই। গুড ডে, বাই বাই।